ঝটপট বাংলাদেশে কতগুলো পরিবর্তন হয়ে গেছে। কি কি না, বাংলাদেশ প্রথম ছাড়লেন খালেদা জিয়া, তারপর দেখা গেল যে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হচ্ছে মোহাম্মদ ইউনূস তিনি বললেন তিনি অসুস্থ এবং তার কতগুলো কারণ রয়েছে, তিনিও দেশের বাইরে পা রাখলেন। তারপর বাংলাদেশে এসে নামলেন আইএসআই এর চিফ এবং তার সঙ্গে আরো কয়েকজন অফিসার, এবং প্রত্যেকটা অফিসারই কিন্তু যথেষ্ট উচ্চ তাদের ডেজিগনেশন, মানে বেশ উঁচু পদের তারা এলেন। তারপর দেখা যাচ্ছে সেখানকার জনগণ, বাংলাদেশের জনগণ মানে আপনাদের দেশের জনগণ, তারা বলছেন তারা এবার মিলিটারি শাসন চান, আর ইউনূস সরকারের শাসন তারা চান না। কিন্তু কেন আইএসআই এর এই 4 জন অফিসার তারা এলেন বাংলাদেশে, কারণটা কি? ধন্যবাদ ইন্দিরা। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে কি হচ্ছে। এটা আসলে মূলত শুরু হয়েছে যখন পাকিস্তান থেকে কিছু সেনা কর্মকর্তা আমাদের দেশে আসলেন, আবার আমাদের দেশের কিছু সেনা কর্মকর্তা পাকিস্তানে গেলেন। বিশেষ করে বাংলাদেশের যে সেকেন্ড ইন কমান্ড সেনাবাহিনীতে, উনি হলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার, ওনার নাম লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। উনার নেতৃত্বে একটা টিম যখন পাকিস্তানে গেল এবং তারা পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান, ওনার নাম জেনারেল সৈয়দ ওসিম মুনির। তো এই যে প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান, উনি দেখা করলেন উনার দলবল নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানের সাথে, ওসিম মুনির উনার নাম। তো তারপরে উনারা যখন বাংলাদেশে আসলেন, আসার পরেই আমরা দেখলাম যে পাকিস্তানি আইএসআই পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত যে সেনা গোয়েন্দা সংস্থা যাকে ধরা হয়, তো এইটার যে প্রধান উনার নাম লেফটেন্যান্ট জেনারেল ওসিম মালিক। তো উনি বাংলাদেশে আসলেন এবং আপনি জেনে অবাক হওয়ার মতো কিছু নাই আসলে, কারণ উনাকে মূলত এন্টারটেইন করছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। উনি কোয়ার্টার মাস্টার জেনারেল, উনি একজন লেফটেন্যান্ট জেনারেল। তো এই যে কোয়ার্টার মাস্টার জেনারেল QMG ফয়জুর রহমান, উনি কিন্তু ধরা হয় যে উনি ইসলামিস্ট এবং পাকিস্তানি আইএসআই মদতপুষ্ট এবং উনি জামাতি ঘরানা। তো এটা ক্লিয়ারলি বুঝেই যাচ্ছে যে আইএসআই প্রধান আসছেন QMGর ইনভাইটেশনে এবং উনি দেখা সাক্ষাৎ করছেন, আলাপ আলোচনা করছেন। তো আমাদের যে ইন্টেল আছে যে সেনাবাহিনীর মধ্যে, তা সেখান থেকে আমরা যেটুকু জানলাম যে এই যে আইএসআই প্রধান আসার মূল উদ্দেশ্য হলো উনি একটা অ্যাসেসমেন্ট করবেন। এটা একটা উনি একটা ওনারা একটা ইনস্টলমেন্ট করতে চান, ওনারা একটা ইনস্টল করতে চান যে এটাকে বলে MLRS, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, MLRS। তো বাংলাদেশে এখন পর্যন্ত যে MLR সিস্টেম আছে, এটা বাংলাদেশে এটার নাম বর্তমানে যেটা আছে রানিং, এটা TRG-230। এটা টার্কি থেকে হাসিনা গভর্নমেন্ট থাকার সময় আনা হয়েছিল 2022 সালে। তো এটার আপনার যে ডেলিভার বা এটার যে ডেলিভারি ডিস্টেন্স 70 কিলোমিটার ম্যাক্সিমাম। কিন্তু এই পাকিস্তানের আইএসআই প্রধান আসার মূল উদ্দেশ্য হলো ওনারা বাংলাদেশে ফাতা-2, আপনারা যেমন জানবেন হয়তো, MLRS ফাতা-2, যেটা ডেলিভার বা ডিস্টেন্স 400 কিলোমিটার 400 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে পারে। তো এই আইএসআই প্রধান আসার মূল উদ্দেশ্য হলো উনি বাংলাদেশে কিভাবে একটা ফাতা-2 MLRS সিস্টেম ইনস্টল করা যায় এই বিষয়ে অ্যাসেসমেন্ট করার জন্য আসছেন এবং উনি এই বিষয়ে আলাপ আলোচনা করেছেন এবং ওনারা চাচ্ছেন বাংলাদেশে একটা ফাতা-2 ইনস্টল করতে, যাতে যে কোনো মুহূর্তে তারা ভারতের বিরুদ্ধে এটাই ব্যবহার করতে পারে। আর বাংলাদেশও এটা মানে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান যে ভারতকে বেগ দিতে চাইবে এটা খুব স্বাভাবিক, কিন্তু একটা দেশের ভেতরে ঢুকে এই ধরনের কার্যকলাপ করা, সেই দেশটার তো সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়া, তাদেরকে রিসিভ করতে তারা নিশ্চয়ই খবর ছাড়া আসেননি, আগে থাকতে নিশ্চয়ই খবর ছিল যে তারা আসছেন। না, আমি বলি খবর তো এটা তো আসলে এটা তো আর উনি লুকিয়ে আসেন নাই। উনি তো বাংলাদেশের বর্তমান যে অবৈধ অ্যাডমিনিস্ট্রেশন আছে, অবৈধ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলাপ আলোচনা করেই তো উনি এসেছেন এবং উনার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে এই যে ফাতা-2 MLR সিস্টেম যাতে উনারা ইনস্টল করতে পারেন, এই বিষয়ে উনি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করার জন্য বাংলাদেশে এসেছেন। এটাই আমাদের ইন্টারনালি আমরা, কিন্তু তারপরে সেটা বাংলাদেশ আর্মি মেনে নিল কি করে? না, এটা তো আসলে বিষয়টা দেখেন, বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশের যে বর্তমান অভিজ্ঞ সরকার আছে ওনাদেরকে বলা হয়েছে আপনাদের এখন যে
এমএলআর সিস্টেম আছে বাংলাদেশে বর্তমানে, এটা TRG-230, এটা টার্কি থেকে আসা, এবং এটা মাত্র 70 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে। তো বাংলাদেশকে বলা হয়েছে তোমাদেরকে আমরা 400 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারি এমএলআর সিস্টেম দিচ্ছে ফাতা-2, যেটা 2023 সালের ডিসেম্বর মাসে পাকিস্তান টেস্ট করেছে সাকসেসফুলি। তো বাংলাদেশকে বলা হয়েছে তোমাদেরকে আমরা এটা ফ্রি দিব, আমরা এটা আমরা ইনস্টল করে দিব, এবং এটার জন্য তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ ভাবছে যে এটা যদি ফ্রি পাবো আমরা, তো নিতে অসুবিধা কি? বিষয়টা এরকম। যদিও বাংলাদেশও এভাবে ভাবছে যে আমরা ফ্রি নিচ্ছি, কিন্তু টেকনিক্যালি পাকিস্তান কিন্তু তাদের একটা এমএলআর সিস্টেম বাংলাদেশে ইনস্টল করে দিচ্ছে, যাতে যে কোনো মুহূর্তে তারা ভারতের বিরুদ্ধে এটা ইউজ করতে পারে। মূলত এই উদ্দেশ্যে কিন্তু ISI প্রদানের বাংলাদেশে আসে। এবং আপনি জানলে অবাক হবেন যে 53 বছরের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম কোন ISI প্রধান বাংলাদেশে আসলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে কোন ISI প্রধান বাংলাদেশে আসবে। তো এই বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে এটার ভিতরে। কিন্তু যখন মোহাম্মদ ইউনূস নেই দেশে, তখন সময়টাকে কেন বেছে নেওয়া হলো ISI এর তরফ থেকে? এর পেছনেও কোনো কারণ রয়েছে কি? এই যে বললাম, বর্তমান যে QMG আছে সে জামাতি ঘরানার, এবং সে কট্টরপন্থী জামাত। তো এই QMG ডেফিনেটলি হয়তো এই সময়টা বেছে নিয়েছে যখন ইউনূস থাকবে না। যদি ইউনূস থাকা না থাকার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কারণ উনি তো আসছেন এটা অ্যাসেসমেন্ট করতে, বাংলাদেশের ক্যাপাবিলিটি অ্যাসেস করতে। তো বাংলাদেশের ক্যাপাবিলিটি অ্যাসেস করতে গিয়ে উনি আসলে ইউনূসের তেমন দরকার নাই, উনার কাজ তো আসলে সেনাবাহিনীর লোকদের সাথে। তো উনি আসছেন, বসছেন, এবং উনি অ্যাসেসমেন্ট করে গিয়েছেন। পরবর্তীতে আমরা আরো খবর পাবো যে আসলে কি হচ্ছে ইন্টারনালি, যে এটা কতটুকু প্রগ্রেস হচ্ছে না হচ্ছে, এটা আমরা খবর অবশ্যই পাবো এবং আপনাদের মাধ্যমে অবশ্যই আমরা জানাবো। তো এই বিষয়টা কিন্তু খুবই একটা স্পর্শকাতর বিষয়। আপনি দেখেন যে এই ফাতা-2 যদি বাংলাদেশে ইনস্টল হয়, বাংলাদেশের 400 কিলোমিটার দূরত্বে কিন্তু ভারতের যে মোটামুটি বেশ কিছু জায়গায় কিন্তু হিট করতে সক্ষম এই ফাতা-2। 400 কিলোমিটার কিন্তু বেশ বড় ডিস্টেন্স। এটা যদি আগরতলা সীমান্তে বসানো হয়, অথবা আপনার আমাদের উত্তরবঙ্গ বা আপনাদের সাউথে যদি বসানো হয়, তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটা কি পরিমাণ ক্ষতি করতে পারে ভারতকে। তো এই বিষয়টা বাংলাদেশে বর্তমান অবৈধ সরকার এটা তারা ভাবছে যে আমরা ফ্রি পাচ্ছি, নিতে তো অসুবিধা নাই। আর পাকিস্তান ভাবছে যে দিয়ে দিই আমরা, এই সুযোগে যদি আমরা এটা বাংলাদেশে ইনস্টল করতে পারি একটা MLRS, যেটা ভারতের যে কোনো জায়গায় এই আঘাত করতে সক্ষম। স্বাভাবিকভাবেই ভারত এটা নিয়ে একটা চিন্তায় থাকবে যে কিভাবে এই বিষয়টা হচ্ছে। যখন ভারত যখন জানবে যে বাংলাদেশের মধ্যে একটা এমএলআর সিস্টেম আছে যেটা 400 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে, স্বাভাবিকভাবেই ভারতের এটা মাথা ব্যথার কারণ। আর বর্তমানে বাংলাদেশের যা আছে এটা ম্যাক্সিমাম 70 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে, যেটা টার্কি থেকে আসা TRG-230 বলে এটাকে মডেলটার নাম, এবং এটা 2022 সালে এটা কেনা হয়েছিল। তো এই হলো অবস্থা। বিষয়টা অবশ্যই ভাবার বিষয়। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, আমরা আরো কি আপডেট পাই। এতটুকু আমি এই মুহূর্তে বলতে পারি। আর আমার কাছে আপডেট এইটুকু আছে এই মুহূর্তে। মানে খুব অদ্ভুত একটা কথা যে পাকিস্তান থেকে ISI এর অফিসাররা তারা চলে আসছেন, ISI চিফ চলে আসছেন, কি না বাংলাদেশে তারা ফাতা-2 তারা বসাবেন, এবং একই সঙ্গে কি করবে না বাংলাদেশকে তারা ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে।